আসসালামু আলাইকুম। প্রথম অধ্যায় গতকাল শেষ হয়েছে। কনফিউজড করছি না, ক্লিয়ার করে বলছি। এখন থেকে দ্বিতীয় অধ্যায় হিসেবে শুরু। এখানে এই গল্পের দ্বিতীয় জুটি থাকবে। তারপর দ্বিতীয় অধ্যায় শেষ হবে এইখানে, যেখানে আজকে শেষ করলাম। আবারও আজ পিহু এবং বাকি দুই জুটি নিয়ে সম্পূর্ণ গল্পের খুলাসা হবে। আমি চাইলে দুই জুটিকে নিয়ে একসাথে লিখতে পারতাম, এতে কাহিনীতে রহস্যটুকু থাকতো না, তাই আলাদা আলাদা করেছি। গল্পটা মোট 3টি ভাগে বিভক্ত। আবার বলছি, নতুন সিজন বা অধ্যায় ভিত্তিক করে ধাপে ধাপে সবটা ক্লিয়ার করে দেব। যারা অতিরিক্ত কনফিউজড হয়ে, প্লিজ গল্প শেষ হলে তারপর গোটা ভিডিও দেখবেন। যখন দ্বিতীয় অধ্যায় শুরু করব তখন এই কাহিনী ভুলে গিয়ে পড়তে হবে। কাহিনী এখানে অর্থাৎ পিহুর অ্যাক্সিডেন্টে এসে পৌঁছালে তৃতীয় অধ্যায় শুরু হবে। তখন থেকে সব চট খুলবে। আপনাদের সুবিধার্থে গতকালের দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকে শুরু করলাম। একটা জলজান্ত মানুষকে আমার সামনে খুন করে দিল। আমার শেষের সামনেই ছিল লোকটা, হাসছিল, কথা বলছিল। তারপর ওরা লোকটাকে মেরে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে বলল প্রিয়তা। ভার্সিটি যাওয়ার পথে নাজমুল চাচার সাথে দেখা হয়। প্রিয়তাদের পাশের বাড়িতে থাকেন ওনারা। সরকারি কর্মকর্তা হয় অনেক দিন ধরে কিছু বিষয় নিয়ে সন্ত্রাসীরা ওনাকে হুমকি দিচ্ছিল। নাজমুল একজন সৎ লোক, অন্যায়ের সাথে আপোষ না করায় তার পরিণতি এতটা করুণ হলো। এই তো রাস্তায় প্রিয়তার সাথে দেখা হলো। হেসে হেসে কথা বললেন, তারপর যে যার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ গুলির আওয়াজে প্রিয়তা ছুটে আসতে দেখে একদল সন্ত্রাসী নাজমুলের ওপর হামলা করেছে। প্রিয়তা ভীতু মেয়ে, এতগুলো লোকজন দেখে ভয়ে পালায় ওখান থেকে। বাড়িতে এসে মায়ের কাছে সবটা খুলে বলে। রাজিয়া বেগম মেয়েকে কাছে বসিয়ে পানি দেয়। শান্ত হয়ে এলে জিজ্ঞেস করে ওরা কারা ছিল। ওই সেদিনের লোক যারা ওই দিন চাচার সাথে ঝামেলা করে গেল। প্রিয়তার কথার মাঝেই হায়দার মিয়া আসেন। আতঙ্কিত গলায় বলেন, জানো নাজমুল ভাইকে কেউ খুন করেছে, পাড়ায় পুলিশ এসেছে, তোমরা কেউ এখন বেরিও না কিন্তু। প্রিয়তাকে অসময়ে দেখে জিজ্ঞেস করে, এ কি প্রিয়, মা ভার্সিটিতে যাসনি? আর এত ভয় পেয়ে আসিস কেন? রাজিয়া ওর কি হয়েছে? নাজমুল ভাইকে যারা মেরেছে প্রিয় তাদের দেখেছে। কারা ওরা? ওই চান্দুলাল নয় তো? হ্যাঁ বাবা, ওই লোকটাই নাজমুল চাচাকে মেরেছে, আমি দেখেছি। হায়দার দৌড়ে এসে মেয়ের মুখ চেপে ধরে, ভয়ার্ত গলায় বলে, চুপ, একদম চুপ, ভুলে যা তুই কাউকে দেখেছিস। চান্দুলালকে চিনিস না? ও যদি জানতে পারে তাহলে তোকেও মেরে ফেলবে। এই শহরের নামকরা মাফিয়া চান্দুলাল, যে একবার তার অবাধ্য হয়েছে তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। অবৈধ জমি জামা দখল করা নিয়ে নাজমুলের সাথে বিরোধ বাঁধে। নাজমুলকে দিয়ে জমিটা বৈধ করতে চেয়েছিল, তার জন্য নাজমুলের একটা সই প্রয়োজন ছিল। টাকার লোভ দেখিয়েও চান্দুলাল ওনাকে রাজি করতে পারেনি। ফলস্বরূপ আজকে নাজমুলের মরতে হলো। প্রিয়তা মুখের উপর থেকে বাবার হাতটা সরিয়ে দিয়ে কান্না ভেজা চোখে বলে, প্রয়োজন হলে আমি নিশ্চয়ই কোর্টে সাক্ষী দেব, আমি দেখেছি সবটা। নাজমুল চাচা আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। ওনার ওপরে যে অন্যায় হয়েছে তার বিচার আমি নিয়েই ছাড়ব। চুপ কর, আমরা তোর বাবা মা, আমাদের থেকে ওই নাজমুল বড় হলো তোর কাছে। দেখ মা, তুই আমাদের একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচব বলতো? তাই বলে আমি সবটা জেনে অন্যায়ের সাথে আপোষ করব? না মা, আমি পারবো না, আমি বাইরে যাচ্ছি। প্রিয়তা উঠে বাইরে বেরিয়ে গেল। পেছন পেছন রাজিয়া মেয়েকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসে। মেয়েকে থামাও রাজিয়া, তোমার মেয়ে আমাদের মারার জন্য উঠে পড়ে লেগেছে। পুলিশি জেরা চলছে। প্রিয়তা ওনাদের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ কি মার্ডার হতে দেখেছেন? আমি দেখেছি। পুলিশ অফিসার রাতুল তীক্ষ্ণ চোখে প্রিয়তাকে দেখে ওর দিকে এগিয়ে এসে কড়া গলা জিজ্ঞেস করে, সত্যি আপনি দেখেছেন? হ্যাঁ। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমার চোখের সামনে ওরা নাজমুল চাচাকে গুলি করে। ওরা কারা? চিনেন আপনি? প্রিয়তা কিছু বলবে কি রাজিয়া দৌড়ে এসে প্রিয়তাকে থামায়। ভয়ে ভয়ে বলে, ও কিছু জানে না সাহেব, ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। প্রিয় চল।
দাঁড়ান, ওনাকে সবটা বলতে দিন। চান্দুলাল আর ওর লোকজন ছিল। প্রিয়তার কথা শুনে আশেপাশের সবাই চমকে ওঠে। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অফিসার রাতুল বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আপনি ঠিক দেখেছেন? প্রিয়তা গভীর নিঃশ্বাস টেনে নিয়ে দৃঢ় গলায় বলে, জি, ওরাই ছিল। গ্রেট। এতদিন চান্দুলালের বিরুদ্ধে প্রমাণ খুঁজছিলাম, বারবার আমার হাত ফসকে বেরিয়ে গেছে শুধুমাত্র প্রমাণের অভাবে। ফাইনালি ওকে বাগে আনতে পারবো। আপনি কি সাক্ষী হতে রাজি আছেন? তাহলে আমি ওই চান্দুলালকে ওর উপযুক্ত শাস্তি দিতে পারবো। না না, আমার ছোট মেয়েকে এসবে জড়াবেন না। এই প্রিয়, মাথা খারাপ হয়ে গেছে তোর? ওনাকে বিভ্রান্ত করবেন না, উনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। এতদিন ওই চান্দুলালের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। ওনাকে দেখলে সবার সাহস হবে, তাহলে আমরা ওই চান্দুলালকে শাস্তি দিতে পারবো। লাগবে না কারো শাস্তি পাওয়া। আমাদের মেয়ের জীবন প্রিয়। আপনি জানেন না ওই চান্দুলালকে যদি আমার মেয়ের বিষয়ে জানতে পারে তাহলে ওর কি হবে? ওরা মেরে ফেলবে আমার মেয়েকে। দেখুন, আমি আপনাদের ভয়ের কারণ বুঝতে পারছি। আমি ওনার সুরক্ষার ব্যবস্থা করব, আপনাকে নিশ্চিন্ত থাকুন, ওনার কিছু হবে না। মা, আমাকে আটকেও না, ওই চান্দুলালকে শাস্তি পেতেই হবে। ব্রেভো, আপনি চিন্তা করবেন না, আপনার সেফটি আমার দায়িত্ব। ধন্যবাদ অফিসার, কোর্টে দেখা হবে। বস, বল কি খবর? নাজমুলরে যে আপনি মারছেন সেইটা তো একখান মাইয়া দাইখা ফেলাইছে। ভারত গলায় বলল মফিস। কি কস? কোন মাইয়া? নাজমুলের বাড়ির পাশে বাড়ি, ওর বাপে তো মনে হয় দোকান চালায় খায়, নাম হায়দার। ওর বাড়িতে গিয়ে আস্থা কইরা আমার সম্পর্কে বইলায়, এমনিতে চুপ হইয়া যাইব। যা যা যা, এইসব চুনুপুটির জন্য যখন তখন আমার বিরক্ত করবি না। ঠিক আছে বস। মফিজ চলে যেতেই চান্দুলাল আমোদে মেতে ওঠে। শত্রুকে শেষ করলে প্রতিবারে চান্দুলাল এমন আমোদ প্রমোদ করে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। এদিকে মফিজকে বাড়িতে দেখেই হায়দারের গলা শুকিয়ে যায়। তাড়াহুড়ো করে চেয়ার নিয়ে এসে ওকে বসতে দেয়। ভাই বসেন। হঠাৎ গরিবের বাড়িতে কি মনে করে? মফিজের গলার স্বর। হায়দারকে গালি দিয়ে চিল্লিয়ে বলে, ওই তুই জানাস না চান্দুলালকে? চিনি ভাই। ওনাকে কে না চিনে? মফিজ খাপ করে হায়দারের কলার টেনে ধরে হিসিয়ে বলে, তাইলে তোর মাইয়া বসের নামে সাক্ষী দেওয়ার সাহস পায় কোন হান থাইকা? তোর মাইয়ারে বুঝাইস নাই? চান্দুলালের বিরুদ্ধে যে কথা বলে ওর গলা চান্দুলাল কাইটা হালায়। হায়দারের শরীরে ঘাম ছুটে গেছে, ভয়ে হাত পা কাঁপছে। ছোট মানুষ বুঝতে পারে নাই ভাই, আমি বুঝিয়ে বলবো। বুঝা নয়তো এরপর আমি না বন্দুকের নল কথা কইব। কথাটা যেন মনে থাকে। এই চল সব। মফিজ চলে যেতে হায়দার ধপ করে বসে পড়ে। রাজিয়া রান্নাঘরে ছিল। কিছু পরের শব্দে ঘরে এসে দেখে হায়দার মাটিতে পড়ে আছে। কি হলো তোমার? মনে করছো কেন? এমন করছো কেন? সেই ঠিক আছে? প্রিয়মা, তোর বাপ এমন করছে, জলদি আয়। চান্দুলালের লোকজন এসেছিল, হুমকি দিয়ে গেছে, তোমার মেয়ে যদি সাক্ষী দেয় তাহলে আমাদের শেষ করে ফেলবে। ওকে বোঝাও। রাজিয়া, বোঝাও। তুমি চিন্তা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো। হায়দার রাজিয়া প্রিয়তাকে বুঝিয়েও কোনো লাভ হলো না। প্রিয়তা ভীতু হতে পারে, কিন্তু অন্যায়ের সাথে কিছুতে আপোষ করবে না। অগত্যা বাধ্য হয়ে হায়দার প্রিয়তার বিয়ে ঠিক করে। ছেলে বিদেশে থাকে, বিয়ের পরপরই প্রিয়তাকে নিয়ে বিদেশে চলে যাবে। প্রথমে প্রিয়তা রাজি হয়নি, পরবর্তীতে এটা ভেবে রাজি হয় যে সাক্ষী দিয়েই ও দেশ ছাড়বে, তাহলে ওর বাবা মায়ের আর কোনো চিন্তা থাকবে না। এদিকে বিয়ের 2 দিন আগেই প্রিয়তাকে পুলিশ স্টেশনে ডাকা হয়। অফিসারের সাথে কথাবার্তা বলে ওনাকেও হায়দার আর রাজিয়ার চিন্তার কথা বললে অফিসার রাজি হয়ে যান। সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয়তা গোপনে সাক্ষী দিতে আসবে, এরপর যা হবে দেখা যাবে। বস, মাইয়া তো শিয়ানা বাইর হইল, আপনার জেলে ঢুকাইয়া ভাতার লইয়া কাতার যাওয়ার প্ল্যান করতেছে। বলেন তো ওইডারে খালাস করে দেই। মায়ানরে খবর দে। বেডি মানুষের বেশি বাড়া ভালো না, আর নাজমুলের কেসেটা জটিল হয়ে গেছে। এখন ওই মাইয়ারে মাইরা ফেলাইলে আরও বেশি জলঘোলা হইব। তার থেকে ভালো মায়ানি ওর একটা ব্যবস্থা করুক। ভাই তো কক্সবাজারে, নীলার লগে আছে নাকি? না ভাই, আপনি তো পাঠাইলেন বারুদের ডিল ফাইনাল করতে, কাম হয় নাই, ওর জলদি এবার ক। জি বস। ভাই বল, কেমন বসিস? ওই দিকের কী অবস্থা? বস, আপনারে মনে করছে হঠাৎ? নাজমুলের কেস,
ওটার কাম তো ভাইয়ে তামাম করে দিছিল, আবার কি হলো, একটা মাইয়া দেখে ফেলাইছে, এখন এটা নিয়ে ঝামেলা হইতেছে। মেয়ের কথা শুনে মায়ান হেসে উঠল। একটা মেয়েকে সামলাতে ভাই আমাকে ডাকলো? কেস জন্ডিস ভাই, বেডি খুব শেয়ানা, তলে তলে পুলিশের লগে প্ল্যান করে রাখছে, বসে খবর পেয়ে আপনারা আসতে কইছিল, আসছি আমি। কল কেটে মায়ান সমুদ্রের দিকে তাকালো। জীবনটাকে মায়ানের বিশাল সমুদ্রের মতোই লাগে, যার কোনো কুল কিনারা নেই। পুরো নাম মায়ান রেজা, অনাথ, চান্দুলালের ডান হাত বলা চলে। চান্দুলালের হাত ধরে সন্ত্রাসী জীবনে পা রাখা। তারপর থেকে তার কখনো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া হয়নি, এখন আর ইচ্ছেও করে না। জীবনে ধরে বেঁধে রাখার মতো একটা মানুষের সম্পর্কের প্রয়োজন হয়। জীবনের প্রতি মায়া টান থাকা জরুরি, যার কোনোটাই মায়ানের নেই। ও যেন এক লাগাম ছাড়া উদ্দেশ্যহীন ঘোড়া, যেদিকে দুচোখ যায় লাগামহীনতাভাবে ছুটে বেড়ায়। আজকে প্রিয়তার বিয়ে, চুরি করে কাউকে না জানিয়ে হায়দার প্রিয়তার বিয়ে দিচ্ছে। প্রিয়তা এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না, সবেমাত্র 22 বছর বয়স এখন ওর। এখনও পড়াশোনা বাকি, জীবনে কত ইচ্ছে শখ আহ্লাদি ছিল। আজকে একটা ত্রাসের জন্য চান্দুলালের ভয়ে ওকে ওর সব ইচ্ছেকে জলে ফেলে বিয়ের পিড়িতে বসতে হচ্ছে। মনের মধ্যে একরাশ অভিমান আর কষ্ট নিয়ে প্রিয়তা বিয়ের পিড়িতে বসে। ছেলেপক্ষে এসেছে বহু আগেই, বিয়ে পড়ানো শুরু হয়। প্রিয়তার শরীরে জড়ানো সাদামাটা বেনারসি মুঠোই করে শক্ত হয়ে বসে আছে। মনটা অজানা ভয়ে কেঁপে কেঁপে উঠছে। এমন সময় গুলির শব্দ হলো। এমন বিকট শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল। ভয় পেয়ে প্রিয়তা আরও শক্ত হয়ে বসে রয়। মায়ান তার দলবল নিয়ে দরজায় লাথি মেরে ভেতরে ঢোকে। ওকে দেখে উপস্থিত সবার চোখ মুখ শুকিয়ে যায়। সবাই চান্দুলালের ডান হাত হিসেবে মায়ানকে খুব ভালো করেই চেনে। মায়ান ছেলের দিকে কড়া চোখে তাকায়। ছেলের বাবা তৎক্ষণাৎ মায়ানের পা জড়িয়ে ধরে। মাফ করে দেন ভাই, এখান থেকে যা, এখানে কোনো বিয়ে হবে না। এই চল চল সব, শুনুন আপনারা যাবেন না। হায়দার চেয়েও কাউকে আটকাতে পারেনি, সবাই চলে গেল। মায়ান প্রিয়তার কাছে আসে। হায়দার এগোতে চাইলে মফিজ ওকে ধরে রাখে। ওকে ছেড়ে দেন, আমরা এখান থেকে চলে যাব, কথা দিচ্ছি। মায়ান কোনো কথা না বলে প্রিয়তার মাথায় বন্দুক তাক করে। প্রিয়তা ভয় পেয়ে চোখ তুলে তাকায়। তখনই মুখের উপর থেকে লাল পাতলা ঘোমটাটা পড়ে যায়। মায়ানের চোখ আটকে যায় প্রিয়তার স্বাধীন মুখের দিকে। মুহূর্তেই যেন সব কিছু থমকে গেল। শেষ করে ফেলান ভাই, বেডি সাহস কত সাক্ষী দিবার চায়। প্রিয়তা কিছু বলতে চায়, কিন্তু ভয়ে গলা দিয়ে কথা বেরোও না। রাজি এসে মায়ানের পা ধরতে চায়। মায়ান সরে এসে আচমকাই প্রিয়তাকে পিঠে তুলে নেয়। ঘটনার আকস্মিকে সবাই চমকে ওঠে। মায়ান ঠিক কী করতে চাইছে কেউ বুঝতে পারছে না। প্রিয়তাকে নিয়ে মায়ান বাইরে বেরোতেই প্রিয়তা চেঁচিয়ে ওঠে। এতক্ষণে যেন ও বাকশক্তি ফিরে পেরেছে। সারাপর জন্য ছটফট করতে থাকে। মায়ানের পিঠে আঘাত করে চেঁচায়, ছাড়ুন আমাকে, ছেড়ে দিন, কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ। মায়ান ধমক দিতেই প্রিয়তা চুপ করে যায়। একটু পর আবারও কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেড়ে দিন প্লিজ, বিয়ে করতে। এতটুকু বলে মায়ান চুপ করে যায়। প্রিয়তা যেন শক খেলো। কি বলল মায়ান? বিয়ে করতে মানে? বিয়ে করতে কথাটা যেন প্রিয়তার কানে বাজ পড়ার মতো করে বাজল। আত্মা ছলকে ওঠে ওর। বিয়ে মানে কার সাথে? এই গুন্ডাটার সাথে? অসম্ভব। প্রিয়তাকে গাড়িতে বসাতে ও সিটকে বেরিয়ে আসতে চাইল। মায়ান ওকে চেপে ধরে রাখে। প্রিয়তার ভেজা চোখে চোখ রেখে ঠান্ডা গলায় হুমকে দেয়, চুপচাপ বসে থাকবে। পালানোর চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। শক্ত পুরুষালী হাতে ও নরম কোমল বাহু পৃষ্ঠিত হচ্ছিল। মুখমণ্ডল ব্যথায় নীল হয়ে গেছে। প্রিয়তা মায়ানের ভয়ে চুপ করে আসে, টু শব্দটাও করছে না। মায়ানকে গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে। ততক্ষণে মফিজও চলে এসেছে। ওকে তাড়া দিয়ে মায়ান বলে, পেছনের সিটে বস। মফিজ কথা বাড়ালো না। প্রিয়তার পাশে বসতেই মায়ান গাড়ি টান দিল। পিছন পিছন প্রিয়তার বাবা মা ছুটে আসছে। প্রিয়তা খোলা জানালায় হাত রাখলো, মুখ বের করে দিয়ে চিৎকার করে ডেকে ওঠে। মায়ান মফিজকে ধমকে বলে, ওই শালা কি দেখিস, মুখ বাদ। মফিজ ইতস্ততভাবে তাকাতে মায়ানের রাগী মুখটা দেখে তাড়াহুড়ো করে প্রিয়তার মুখ বাঁধতে লাগে। মায়ান লুকিং গ্লাসে চোখ রেখে গম্ভীর গলায় বলে ওঠে, দেখে যেন ব্যথা না পায়, আর ওকে টাচ করবি না, তোর হবু ভাবি হয়। মফিজ পড়েছে বিপদে, টাচ না করে মুখ বাঁধবে কি করে? ও অসহায় গলায় বলে, একটু স্থির হন, মুখটা বাঁধবার দেন। প্রিয়তা বোকা বোকা চোখে তাকালো মুখ বাঁধার জন্য। কে পারমিশন নেয় ভাই?
মফিজ সাবধানে মুখ বেঁধে দিয়ে নিরাপদ দূরত্বে বসে। মায়ান ভীষণ রাগী একটা ছেলে, মনের মধ্যে শত শত প্রশ্ন থাকলেও এখন একটারও উত্তর পাবে না, বরং প্রশ্ন শুনলে মফিজের গর্দান যেতে পারে ভেবেই ও চুপ করে আসতে বসে। গাড়ি কাজী অফিসের সামনে এসে থামে। মায়ান দ্রুত নেমে এসে প্রিয়তাকে কাঁধে তুলে নেয়। শুরু হয় প্রিয়তা ছাড়া পাওয়ার চেষ্টা। কাজীকে ধরে নিয়ে আয়। জি ভাই। কাজী খাবার খেতে বসেছিল, মফিজ ওনাকে খাওয়া অবস্থাতেই তুলে নিয়ে আসে। বেচারা হাত দেওয়ার সময় পর্যন্ত পায়নি। এসব কি হচ্ছে? আপনারা কারা? মেয়েকে তুলে নিয়ে এনেছেন নাকি? মায়ান কাজীর মাথায় বন্দুক ঠেকাতেই কাজী চুপ হয়ে গেল। কথা কম কাজ বেশি, বিয়ে পড়াতে হবে এখনই। এভাবে হুমকি দিয়ে বিয়ে পড়ানো যায় না, মেয়ের সম্মতির প্রয়োজন হয়, অভিভাবক লাগে। তোকে এত কথা বলতে কে বলেছে? তোর কাজ বিয়ে পড়ানো, জ্ঞান দেয়া নয়। কাজ শুরু কর, নয়তো আমার বন্দুক কথা বলবে। প্রাণ ভয় কান্না আছে। কাজী সাহেব ঢোক গিলে চেয়ারে বসে পড়েন। মায়ান প্রিয়তার চেয়ারে বসিয়ে দিয়ে ওর পাশে বসলো। আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে, কিন্তু মেয়ের মুখ তো বাঁধা, কবুল বললে কি করে? মায়ান প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তার মুখের বাঁধন খুলতেই প্রিয়তা কিছু বলতে চায়। মায়ান সুযোগ দিল না, মুখের মধ্যে বন্দুক পুড়ে দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলে, তুমি মুখ খুলবে শুধু কবুল বলার জন্য, অন্য কিছু বলার জন্য না। প্রিয়তা বলে না। আর যাই হোক, একটা গুন্ডাকে বিয়ে করা যায় না। ওর চুপ থাকায় মায়ানের রাগ হলো, ধমক দিয়ে বলে, কি হলো? কথা কেন জানি? কবুল বল। ওর ধমক দেয় কাজী পর্যন্ত চমকে ওঠে। প্রিয়তা তবু চুপ করে আছে। মায়ান তাকালো মফিজের দিকে। মায়ানের চোখের ভাষা মফিজ বুঝে ও তৎক্ষণাৎ কাউকে কল করে। ভিডিও কলটা প্রিয়তার দিকে ঘুরিয়ে দিতেই প্রিয়তা আটকে ওঠে। দুটো লোক হায়দার রাজিয়ার মাথায় বন্দুক ধরে আছে। প্রিয়তা ছটফট করে, আমার বাবা মাকে ছেড়ে দিন প্লিজ, আমি কোর্টে সাক্ষী দেব না, সত্যি বলছি। মায়ান বন্দুকের নলটা প্রিয়তার থুতলিতে ঠেকিয়ে মুখ উঁচু করে বলে, টাইমস আপ। প্রিয় পাখি, এখন তোমার কাছে দুটো অপশন আছে, কবুল বলে বাবা মাকে বাঁচিয়ে নাও, নয়তো বাবা মায়ের মৃত্যুর পর কবুল বলো, চয়েস ইজ ইয়োর। না প্লিজ। প্রিয়তার করুণ চাহনি মায়ান মফিজকে ইশারা করতেই প্রিয়তা উত্তেজিত হয়ে বলে, কবুল কবুল কবুল, আমার বাবা মাকে ছেড়ে দিন এবার। ওই মফিজ, শুনেছিস তো? ওই কাজী, ওর কবুল বলা শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ। ভয়ের তো গলায় বলল কাজী সাহেব, তাহলে কি আর বিয়ে শেষ? কিন্তু আপনি তো কবুল বলেননি। তোর কি মনে হয় তোর বলা মা কবুল বলা পর্যন্ত আমি অপেক্ষা করব? আমার বউ যেই মুহূর্তে কবুল বলেছে ওই মুহূর্তে আমিও বলেছি। কিন্তু ভাই, আপনার কবুল বলার তো সাক্ষী নেই, আমরা তো শুনি নাই। মায়ান বাঁকা চোখে তাকাতে মফিজ ফিসলে হেসে বলে, শুনেছি তো। আপনি সূর্য বললে দিন, চন্দ্র বললে রাত। নে, তোদের জন্য আবার করে বললাম, কবুল কবুল কবুল। জীবনে প্রথমবার বিয়ে করছি, কবুলে গলত থাকা যাবে না। এই কাগজে সই করে দিন। কিরে, কিসের কাগজ এটা? শালায় আমার উপরে আবার কেস টেস ঠুকে দেবে না তো? না ভাই, এটা কাবিননামার কাগজ। মায়ান কাগজটা নেড়ে চেড়ে দেখলো। দেনমোহরের জায়গাটায় ওর চোখ আটকে যায়। 1001 টাকা কাবিন ধার্য করা হয়েছে দেখে চেঁচিয়ে বলে, আমার বউকে কি তোর এতই সস্তা মনে হয়? আমার বউয়ের দেনমোহর হবে কোটি টাকা, 1000 টাকা নয়। মফিজের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ভাই, বাসরাতে কিন্তু দেনমোহর শোধ করে তারপর বউয়ের কাছে যেতে হয়। কি বলিস? হ্যাঁ ভাই, আগে বলবি না? মায়ান কলম দিয়ে দেনমোহরের জায়গাটা কেটে সুন্দর করে মায়ান রেজা লিখে দেয়। আমার বউয়ের দেনমোহর আমি নিজেই। এই মায়ান রেজার থেকে দামি জিনিস পৃথিবীতে আর একটাও নেই। ঠিক বলিনি? জি ভাই, আপনি তো এক পিসি। তাহলে আর কি, গাড়ি বের করো, বাড়ি যেতে হবে, চলো প্রিয় পাখি। মায়ান প্রিয়তার হাত ধরে নিজের সাথে টেনে নিয়ে আসে। প্রিয়তার শরীর চলছে না, ছোটবেলা থেকে মায়ের শিক্ষায় বড় হয়েছে ও। রাজিয়া সবসময় স্বামী সংসার বিয়ে নিয়ে ওর মনে পজিটিভ চিন্তাভাবনা ঢুকিয়েছে। বিয়ে মানে প্রতিশ্রুতি, সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা, দুটি হৃদয়ের মিলন, যেখানে বিচ্ছেদ বলে কোনো শব্দ হয় না। সেই প্রিয়তার কপালে কিনে একটা গুন্ডা জুটলো। এখন ওকে একটা গুন্ডার সাথে থাকতে হবে সারা জীবন। প্রিয়তার ভাবতে পারল না, মাথা ঘুরে ওখানেই পড়ে যেতে লাগে। মায়ান ধরল ওকে। ভাই, ভাবি, গাড়ি থেকে বস। আচ্ছা ভাই। মায়ানোর বুকের ওপর ঢলে পড়া প্রিয়তাকে দেখলো একবার, অনুতপ্ত হয়েও যেন পাশ কাটিয়ে চলে গেল। মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। যেভাবেই হোক না কেন, এখন এই মেয়েটা ওর বউ, ওর বেঁচে থাকার আনন্দ, নতুন অনুপ্রেরণা। মায়ান সাবধানে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসে, ওর কাঁধ আগলে জড়িয়ে বসে রইল। মায়ান কি কখনো ভেবেছিল কোনো একদিন ওরও সংসার হবে, বউকে এভাবে বুকে জড়িয়ে রাখতে পারবে? অথচ আজ সেই অবিশ্বাস্য ঘটনা ঘটেই গেল। অবশেষে সংসারের গোলক ধাঁধায় মায়ান রেজা নিজেকে বন্দি করেই নিল।
এখন অপেক্ষা শুধু প্রিয়তার স্বাভাবিক হওয়ার। ভাই শশ। মায়ান প্রিয়তার দিকে ইশারা করে মফিজকে চুপ করতে বলে। এইমাত্র মেয়েটাকে বিছানায় শুয়েছে মায়ান। প্রিয়তাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত সে। তাই তো মায়ান ওর ঘুম ভাঙানোর চেষ্টা করেনি। থাকুক কিছুক্ষণ অচেতন, ভুলে থাকুক। অনেক সময় বিস্মৃতি ভুলে থাকলে ভালো থাকা যায়। মায়ান আস্তে করে দরজা লাগিয়ে মফিজকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বস কল করেছিল, ভাবির বিষয়ে জানবার চেয়ে। আমি শিওর বস, আপনাকে বিয়ের ব্যাপারে সবটা জানা গেছে। কল লাগা। কি কন ভাই, যেটা বলছি কর। কল দে। দিচ্ছি ভাই। কল রিসিভ হতে মফিজ মায়ানকে ফোন দিয়ে দেয়। মায়ান সালাম দিল। চান্দুলাল জবাব না দিয়ে খিটখিটে গলে জিজ্ঞেস করে, কিরে মায়ান, তুই নাকি ওই মাইয়াটারে বিয়ে করছস? তোরে কি আমি ওরে বিয়ে করবার কইছি? আপনার জন্যই তো বিয়েটা করলাম ভাই। বরং নাদান গলায় বলল মায়ান। চান্দুলাল অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার জন্য? হ্যাঁ তাই তো। নাজমুলের কেসটা জন্ডিস হয়ে গেছে। এখন যদি মেয়েকে মেরে ফেলতাম তাহলে ইন্টারনেটে এটা নিয়ে তুলকালাম হয়ে যেত। চারিদিকে মেয়েটাকে নিয়ে আন্দোলনের ঢের লাগতো। তার চেয়ে বরং মেয়েটার একটা পার্মানেন্ট ব্যবস্থা করা যাক। আর বাঙালি মেয়েদের রাতে বিয়ের ওপরে কোনো টনিক নেই বাদতে। ওর বাপ মা ওরে বিয়ে দিতে চাইছিল, এই জন্যই তো। অন্য কথা বিয়ে হইলে আমাদের লস। এখন যখন বিয়েটা আমার সাথে হয়েছে তখন ওই মেয়ের আমি ছাড়া আর কোনো উপায় নেই। তাই বলে তুই মফিজকে বলতে পারতি আমি আপনার খাস লোক ভাই। আপনার বিপদে নিজে না ঝাঁপিয়ে পড়ে অন্য কাউকে কি করে এগিয়ে দিই বলুন তো? মায়ানের তেলবাসির কথায় চান্দুলাল খুশি হয়ে গেল। তুই আমার সাচ্চা আদমি রে। তোর মতো কেউ না। কিন্তু নীলার কি হবে? আপনি বুঝিয়ে বলবেন। আচ্ছা ঠিক আছে। আর শোন, যতদিন না কেসটা ধামাচাপা পড়ছে মেয়েটাকে চোখে চোখে রাখিস। কেসটা মিটে গেলেই তোকে আর ওই মেয়ের সাথে থাকতে হবে না। মায়ান বাকি কথা শোনার প্রয়োজন বোধ করল না। কল কেটে মফিজকে ধরিয়ে দেয়। মফিজ হতবিহ্বল চোখে ওর দিকে তাকিয়ে বলে, কি দেখিস? বসের জন্য আপনি ভাবিকে বিয়ে করছেন? মায়ান রহস্যময় হাসি দিয়ে বলে, মায়ান যখনই কিছু করে সেটা শুধুমাত্র নিজের জন্য করে। মফিজ কিছুই বুঝতে পারল না, তবে এতটুকু বুঝল প্রিয়তার জীবনটা শেষ। মায়ান রেজা ওর জীবনে ঢুকে পড়েছে। প্রিয়তার ঘুম ভাঙল রাত 10টার পরে। পিট করে চোখ মেলে তাকাতে মায়ানকে গালে হাত দিয়ে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। মায়ান ভড়কালো, মেয়েটার গলার জোর আছে, ওর কানটা গেল বোধ হয়। দ্রুত 2 আঙ্গুল কানে পুরে দিয়ে চোখ মুখ খিচিয়ে রইল। প্রিয়তা চিৎকার থামিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, আপনি কে? আমি কোথায় আছি? সদ্য বিয়ে করে বউ ওকে ভুলে গেছে এত তাড়াতাড়ি? অবাক হলো মায়ান। কান থেকে আঙ্গুল সরিয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসতে প্রিয়তা ভয়ে দূরে সরে যায়। কুল, আই এম ইউর হাজব্যান্ড। ভুলে গেলে ঘণ্টাখানেক আগে আমাদের বিয়ে হলো। প্রিয়তা সবটা মনে পড়তে উদ্ভ্রান্তের ন্যায় বলে ওঠে, আমি মানি না এই বিয়ে। আমি কিছুতে আপনার সাথে থাকবো না। আমাকে আমার বাড়িতে রেখে আসুন। আবার বাবা নিশ্চয়ই চিন্তা করছে। প্রিয়তার মায়ানের সাথে থাকতে চায় না কথা মায়ানের রাগে ঘি ঢালার কাজ করলো। মুহূর্তেই ওর চোখ মুখ রং পাল্টে গিয়ে হিংস্র হয়ে ওঠে। তড়িৎ গতিতে প্রিয়তার বাহু খামচে ধরে নিজের কাছে টেনে আনে। প্রিয়তার প্রাণটা ভয়ে চুপসে গেল যেন। মায়ান রাগিত স্বরে জিজ্ঞেস করে, কি বললে আবার বল। প্রিয়তা মিনমিন করে বলে, আমাকে যেতে দিন প্লিজ। মায়ান খপ করে ওর সোয়াল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, তোকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করিনি আমি ভালো হই খারাপ হই যেমনই হই না কেন, তোকে আমার সাথেই থাকতে হবে। কথাটা যত দ্রুত মেনে নেবে ততই তোমার জন্য ভালো প্রিয় পাখি। মায়ান প্রিয়তাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মফিজকে দিয়ে আগেই খাবার আনিয়ে রেখেছিল। খাবারের প্লেট নিয়ে প্রিয়তার কাছে বসে। প্রিয়তা তখনও নাক টেনে টেনে কাঁদছে। মায়ানের ভয়ে শব্দ করছে না একটুও। বিরিয়ানি পছন্দ? প্রিয়তা আস্তে করে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। মায়ানের মুখে হাসি ফুটে উঠল। ও খাবার মেখে প্রিয়তার মুখের সামনে তুলে ধরে, খাও, আমি বাড়ি যাব, ভয় ভয় বলল প্রিয়তা। একই কথা শুনতে শুনতে মায়ান অধৈর্য হয়ে পড়েছে। বরাবরই নারী সঙ্গ থেকে দূরে থাকা মায়ান প্রিয়তার নারীর সুলভ আচরণে বেশ বিরক্ত। মেয়ে মানুষ এত ন্যাকা হলে চলে? কোথায় মায়ান রেজার বউ হবে সাহসী চঞ্চল? তা না, একটা ভীতু আর ন্যাকা মেয়েকে বিয়ে করেছে মায়ান। তবু মনকে বুঝিয়ে নরম গলায় বলে, দেখ পাখি, বারবার তোতা পাখির মতো একই কথা বলবে না। ভুলে যাও তোমার কোনো বাড়িঘর আছে। এখন থেকে এটাই তোমার বাড়ি আর আমি তোমার একমাত্র আপনজন। বুঝেছ তুমি? আমাকে বিয়ে কেন করেছেন? আপনি ওই চান্দুলালের লোক তাই না? আমাকে মেরে ফেলবেন আপনি, প্লিজ আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার বাবা মাকে ছেড়ে দিন।
ওদের কোনো দোষ নেই। মায়ান বড় করে নিঃশ্বাস নিয়ে নিজেকে সংযত করে বলে, দেখো অযথাই ভয় পাচ্ছ তুমি। আমি কেন তোমাকে মারতে যাব? তবে হ্যাঁ, আমার কথা বেশি, ধৈর্য প্রচুর কম। আমার রাগ বেশি, ধৈর্য প্রচুর কম। আমার কথা না শুনলে তোমাকে মেরে ফেলতে পারি। তে বলছি খেয়ে নাও। মায়ানের প্যান্টের ভাঁজে গুজে রাখা বন্দুকটার দিকে চোখ পড়তেই প্রিয়তা আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে নিল। মায়ান ওকে পানি খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দেয়। এসবই আজ প্রথম করছে ও। মন্দ না, কেয়ারিং হাজব্যান্ড মনে হচ্ছে নিজেকে। ও এটো প্লেট রাখতে এলে এই ফাঁকে প্রিয়তা কাঁথার মধ্যে ঢুকে পড়ে। মায়ান যাই বলুক না কেন, ওর বিশ্বাস মায়ান ওকে মেরে ফেলতেই এখানে নিয়ে এসেছে। কিন্তু তার জন্য বিয়ে করার কি দরকার ছিল বুঝে আসে না প্রিয়তার। দরজা বন্ধ করার শব্দ হলো, প্রিয়তা কেঁপে ওঠে। এই বুঝি মায়ান বন্দুক হাতে ওর দিকে এগিয়ে আসছে। আর একটু সময়, তারপর পৃথিবীর বুক থেকে প্রিয়তার নামটা মুছে যাবে। ধারাম করে প্রিয়তার শরীরের উপরে ভারী কিছু পড়লো যেন। ও ছটফটি উঠতে চায় কিন্তু পারে না। মুখ থেকে কাঁথা সরতেই দেখে মায়ান ওর শরীরের উপরে শুয়ে আছে। বিব্রত হলো প্রিয়তা, দু হাতে মায়ানকে ঠেলে সরাতে চাইল। মায়ান গম্ভীর গলায় বলে, ফাঁকি দিতে চাইছো পাখি? কি ভেবেছো ওইভাবে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবে? মানে আজ আমাদের বাসরাত ভুলে গেলে? প্রিয়তা চমকে ওঠে। ওর তো মাথাতেই ছিল না মায়ান এখন ওর স্বামী। মায়ান আসলে কি চাইছে? ওর শ্লীলতা হানি করে তারপর ওকে মারবে? প্রিয়তার ভাবনার মাঝে মায়ান ওর শরীরের ওপর উঠে আসে। কাঁথার ভেতর প্রবেশ করতেই প্রিয়তার হাঁসফাঁস করা শুরু হয়ে যায়। কি হয়েছে? আমি থাকবো না আপনার সাথে, ভুলে যাবেন না আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। এখন কি জোর করে আমার উপর অধিকার ফলাতে চাইছেন? যেমনটা তুমি মনে করো। প্রথমে অনুমতি চাইব, না পেলে আদায় করে নিব। আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করে প্রিয়তা। মায়ান ওর গালে হাত রাখলো, অন্য হাতটা প্রিয়তার কাঁধের কাছে রেখে ওর মুখের দিকে ঝুঁকে আসে। প্রিয়তা তাকায় ওর চোখে। মায়ান প্রিয়তার চোখে চোখ রেখে বলে, ক্ষতি তো করনি, বরং বাঁচিয়েছ আমায়। আমি? হ্যাঁ তুমি। কিভাবে? আমি আপনাকে চিনি না, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। 1 বছর আগে এরকমই একটা দিনে তুমি আমাকে বাঁচিয়েছিলে। ওই দিন পুলিশের গুলিতে আমি মরে যেতে পারতাম, কিন্তু হুট করে আমার সামনে চলে আসায় সেক্ষেত্রে আমি বেঁচে যাই। তুমি আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাকে ঠিকই দেখেছিলাম। বাসন্তী রঙের শাড়ি পরেছিলে তুমি। হয়তো ভার্সিটিতে কোনো প্রোগ্রাম ছিল, জ্যাম থাকায় তাড়াহুড়ো করে হেঁটে যাওয়াকেই বেশি প্রাধান্য দিয়েছ। ভাগ্যিস তুমি রিক্সা থেকে নেমেছিলে, নয়তো আমি ওই দিনই হয়তো মরে যেতাম। তোমার আমার এ জীবনে আর দেখা হতো না। না হওয়াটাই বোধ হয় আমার জন্য ভালো হতো। না আপনার সামনে আসতাম, আর না আজকে আপনি আমাকে এভাবে জোর করতেন। প্রিয়তার কথায় হাসলো মায়ান। একটা গান আছে না, বিধাতা যে হাতে লেখা, যত যাই করো না কেন, থাকিলে নসিবে আপনা আপনি আসিবে। যেমন তুমি এখন এই মুহূর্তে আমার হয়ে গেছো, সারা জীবনের জন্য। কৃতজ্ঞতা থেকে হলেও আমাকে যেতে দিন। আমি প্রিয়তার কথার মাঝে মায়ান চুমু খেলো ঠোঁটে। চোখ বড় বড় করে তাকালো। একবার এক শিক্ষকের থেকে শুনেছিলাম, সবচেয়ে বড় রাত হলো বিয়ের আগের রাত, কাটতেই চায় না। আর সবচেয়ে ছোট রাত হলো বাসর রাত, কোন দিক দিয়ে শেষ হবে টের পাওয়া যায় না। অলরেডি অর্ধরাত্রি শেষ। বাকি রাতটুকু তোমার বকবক শুনে শেষ করতে চাইছি না। আর তোমাকে তোমার দেনমোহর দেওয়ার বাকি, রাইট? এর চেয়ে ভালো আমাকে মেরে ফেলুন। আপনার সাথে থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো। তাহলে ধরে নাও আজ থেকে তো এমনিতো আমি আপনাকে ঘৃণা করি। আমি তো আমাকে ভালোবাসতে বলিনি। প্রিয়তার রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। বাবা মায়ের কথায় বিয়ে করতে রাজি হয়েছিল, কিন্তু তাই বলে এই গুন্ডার সাথে ওর বিয়ে হয়ে যাবে এটা তো কল্পনা করতে পারেনি। আর এখন এর কাছে অনুনয় করাটাও বৃথা। মায়ান এতটা পাষাণ মানুষ, যার কোনো দয়া মায়া নেই। প্রিয়তা বুঝে গেছে মায়ানের কাছে চোখের জল ফেলে কোনো লাভ হবে না। ওকে না চাইলেও এখানেই থাকতে হবে। সামনে কোর্টের ডেট। প্রিয়তার জীবনে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, যার জন্য এত কিছু, সেই সত্যি থেকেও পিছপা হবে না। চান্দুলালকে শাস্তি পেতেই হবে। প্রিয়তা নিজের মনকে শক্ত করে নেয়, আসন্ন সকল বিপদের জন্য প্রস্তুত হয়। চোখ বুঝতেই চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। মায়ান চেয়েছে দেখলো অসহায় নাসার এক মেয়েকে। নেসার কষ্ট হলো না, দয়া হলো না, আবার জোর করতে ইচ্ছে হলো না, নিঃশব্দে উঠে বেরিয়ে গেল। মায়ান উপস্থিতি বুঝতে না পেরে প্রিয়তা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। মায়ানকে রুমের কোথাও না পেয়ে স্বস্তির শ্বাস ফেলে। আবার আসবে ভেবে উঠে গিয়ে দরজা আটকে দেয়। একটা সুযোগ যেটা প্রিয়তা পেয়েছে, এখন ওকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। নিজেকে বাঁচিয়ে এখান থেকে বের হতে হবে।
ওইদিকে মায়ানকে ভীষণই বিভ্রান্ত লাগছিল। এমন নয় প্রিয়তাকে ও ভালোবাসে, প্রিয়তা ওর জীবন বাঁচিয়েছিল বিধায় মায়ান উপকার ফিরিয়ে দিতে প্রিয়তাকে বিয়ে করেছে। চান্দুলালের থেকে বাঁচাতে এর থেকে ভালো উপায় ওর মাথায় আসেনি, কিন্তু এখন কেমন যেন লাগছে। মেইলে আচরণ, নাক টেনে কান্না করা, ভেজা চোখ, অসহায় চাহনি সবটাই মায়ানকে প্রভাবিত করছে। ভাই এত রাতে আপনি এখানে? এমনি ঘুমাচ্ছিল না, কিন্তু আজ তো আপনার বাসর রাত, ঘুমানোর কি দরকার? বলে জিভ কাটল মফিজ। মায়ান তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে। মফিজ কথা ঘুরাতে চায়, মায়ান ওকে সোজাসুটি জিজ্ঞেস করে, তোর বউ আছে না? আছে তো ভাই। তাহলে তুই বাইরে কি করিস? বাড়ি যাসনি কেন? বউ তো বাড়ি গেলে খিটখিট করে। মাইয়া মানুষের ক্যাশ ক্যাশ কোন পুরুষের ভালো লাগে কন্ত? তোর মানে সব মেনে এমন? আলবাত, তবে বউর একটু বেশি মাথা খায়। আমারটা মনে হয় সে রাস্তাতেই চলছে। ছেড়ে দিন, যেতে দিন বলে মাথা খারাপ করে দিল। নতুন তো, পুরনো হইলে তখন কইব কাছে আসে না, ভালোবাসে না, সময় দেয় না, আর কত কি। আমার দ্বারা তো একই সমস্যা। প্রথম প্রথম যখন পিছন পিছন ঘুরতাম তখন লজ্জা পাইতো, না না করতো, আর এখন সময় কেন দেই না, কল করি না কেন, সময় মতো বাড়ি যাই না কেন, এগুলো বইলা মাথা খায়। কি বলিস তাহলে উপায় কি? আর করার, মাইয়া মানুষ আদর যত্নে রাখার জিনিস। যতই খিটখিট করুক, বাড়ি গেলে দেখবেন চিন্তা করতেছে, বাইরে বেরোলে খাওয়ান দিব না কইয়াও ঠিকই খাওয়ান বাইরা বসে রইব। এ তো গিরগিটি রে। ঠিকই কইছেন, তয় ভাবি ভালা আছে। বসের হাতে থাইকা সাবধানে রাখেন। ভাই আমি পরে খোঁজ নিছি, ভাবির আগের কোনো চক্কর ভক্কর ছিল না। মানে প্রেম প্রীতি আপনি জিতছেন। এই যুগে প্রেম প্রীতি ছাড়া মাইয়া পাওয়া মুখের কথা না। এই তুই আমার লোক নয় মেয়ের, কোথায় আমার প্রশংসা করবি তা না, তখন থেকে ওই মেয়ের প্রশংসা করছিস। হে হে হে, আপনার আর কি প্রশংসা করবো ভাই, আপনি বেস্ট হয়েছে, এবার বাড়ি যা। আপনিও ঘরে যান ভাই, ভাবির কথা একদম শুনবেন না, না কইলে হ্যাঁ মনে করবেন। কথা আছে মাইয়া মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। ঠিক আছে ঠিক আছে, যা তুই। মফিজ চলে যেতে মায়া চিন্তায় পড়ে গেল। মফিজের কথাগুলো কি ঠিক ছিল? হতে পারে। মফিজের 3 বছরের বিবাহিত জীবনে অভিজ্ঞতা আছে, ও বলেছে মানে ঠিকই হবে। তাই বলে কি এখন মায়ান রেজা একটা মেয়ের পিছনে ঘুরবে? এও সম্ভব? কে সেই মেয়ে আমি জানতে চাই। ভাইয়া তুমি থাকতে মায়ান ওই মেয়েটাকে বিয়ে করলো কিভাবে? বলো কি করে? রাগী গলায় কথাগুলো বলেই হাতের কাছে যা পেল সব ছুঁড়ে ফেলে দেয় নীলা। চান্দুলাল বোনকে সামলাতে গিয়ে বিপাকে পড়ে। দেখ নীলা, মায়ান ইচ্ছা করে বিয়ে করে নাই তো। ওই মাইয়া আমার পথের কাটা, মায়ান কাটাটারে উপড়াইয়া ফালাইছে ব্যাস। গলার কাটাকে সমূলে উচ্ছেদ করতে হয়, তাকে বিয়ে করে ঘরের বউ করতে হয় না। আর তুমি জানো না আমি মায়ানকে ভালোবাসি? আহা জানি না। মায়ান কইল তাই? তাই কি? আমার কাছে মায়ানের কথা রাইট মনে হইল। মাইয়াটারে মাইরা ফেলানো যাইব না, কাজ্যে হইব। আমি কিছু শুনতে চাই না, যে করি হোক মেয়েটাকে রাস্তা থেকে সরাও। মায়ান শুধু আমার। শান্ত হবই না আমার, মায়ানের সাথে কথা কই আমি। তোমাকে কথা বলতে হবে না, আমি নিজে ওর সাথে দেখা করতে যাচ্ছি। আরে নীলা শোন তো। যাহ গেল গাধুর। নীলার আগে কাঁপতে কাঁপতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। 2 দিনের জন্য দেশের বাইরে ছিল, তাতেই জল গড়িয়ে এত দূর গেল। মায়ান অন্য কাউকে বিয়ে করে নিল না, এটা মানা যায় না। নীলা শুরু থেকে মায়ানকে পছন্দ করে, সেই মায়ানকে অন্য কেউ দখল করবে এটা তো হতে পারে না। গাড়ি থামলো মায়ানের বাড়ির সামনে। নীলা শব্দ করে গাড়ির দরজা আটকে বেরিয়ে আসে। দারোয়ানকে পরোয়া না করে বাড়ির ভেতর প্রবেশ করে। প্রিয়তা ঘুম থেকে জেগেই পালাতে চায়। দরজা খুলে যেই বের হবে অমনি দরজায় ঠাস দিয়ে দাঁড়িয়ে থাকা মায়ানকে দেখে চমকে ওঠে। ভয় পেলে প্রিয় পাখি আপনি? অন্য কারোর থাকার কথা বুঝি? এখানে কি চাইছেন? পালাতে চাইছিলে? সে গুড়ে বালি, এটা আমার বাড়ি। আমার বিনা হুকুমে এখানে কিছুই হয় না, হবেও না। প্রিয়তা অসহায় মুখ করে বলে, একবার আমার বাবা মায়ের সাথে দেখা করতে দিন প্লিজ, আমি একবার ওদের দেখব। ফ্রেশ হয়ে নিচে এসো জলদি। প্রিয়তা হতাশ হলো, মলিন মুখে ঘরে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নেয়। এখানে ওর পাবার মতো কিছুই নেই। ভাগ্য বিয়ের শাড়িটা জাঁকজমকপূর্ণ নয়, নয়তো প্রিয়তা শাড়ির ভরে পড়েই যেত। ওকে বিয়ের সাজে দেখে মায়ান বিরক্ত হলো। কপাল কুঁচকে জিজ্ঞেস করে, চেঞ্জ করনি কেন? নাকি আরও একবার বিয়ে করার ইচ্ছে আছে? আমার এখানে কোনো পোশাক নেই, চেঞ্জ করব কি করে? ও তাও তো, আচ্ছা নাস্তা করে নাও, এরপর মার্কেটে যাব। কেন?
তোমাকে বেচতে দিয়ে আসবো। তেতে উঠে বলল মায়ান। প্রিয়তা চুপ হয়ে যায়, মনে মনে ভাবে এটা একটা সুযোগ এখান থেকে পালানোর, তাই কথা বাড়ালো না। প্রিয়তাকে চেয়ারে বসিয়ে দিয়ে মায়ান ওর প্লেটে নাস্তা বাড়ে। এমন সময় হন্তদন্ত পায়ে নীলার প্রবেশ। মায়ান বিরক্তির প্রকাশ করে শ্বাস ফেলে। নীলা প্রিয়তার দিকে আসছিল, মাঝপথে মায়ান ওকে থামিয়ে দেয়। তুমি এখানে? নীলা চেয়ারে বসে থাকা প্রিয়তার দিকে তাকিয়ে হিসিসে বলে, তুমি ওই মেয়েটাকে বিয়ে করেছ? ওই মেয়েটার একটা নাম আছে, প্রিয়তা। নীলা রাগে হিতাহিত শূন্য হয়ে মায়ানের কলার টেনে ধরে, চেঁচিয়ে বলে, তুমি আমাকে রেখে এই 2 টাকার মেয়েটাকে বিয়ে করো কোন সাহসে? আমি মেরে ফেলবো ওকে। তুমি শুধু আমার। আমি নীলা। নীলার আগে ফেটে পড়ে, আরও কিছু বলবে কি মায়ান ঠাটিয়ে ওর গালে চর বসায়। নীলাসহ প্রিয়তা হতভম্ব। তোর সাহস তো কম না, আমার কলারে হাত দিস? এত সাহস তুই কই পাস? কই থেকে বল আমায়। আর কি বললি? ওকে মেরে ফেলবি? সাহস থেকে হাত লাগিয়ে তো দেখ। তারপর মায়ান রেজার স্টিকে টাচ করার ফল কি হয় হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আরও কি যেন বলছিলি? আমি তোর? মায়ান রেজাকে কি তোর গোলাম মনে করিস? আমি তোর গোলাম? তুমি আমাকে মারলে? সামনে থেকে সর, নয়তো আরও কয়েকটা খাবি। নীলাকে সরিয়ে দিয়ে প্রিয়তার কাছে আসে। প্রিয়তা খাওয়া রেখে গোল গোল চোখে ওদের দিকে তাকিয়েছিল। মায়ান কর্কশ গলায় বলে ওঠে, খাচ্ছ না কেন? খাচ্ছি। প্রিয়তা এখনও নীলাকে মারা মায়ানের থাপ্পড় ভুলতে পারছে না। ও গোগ্রাসে গিলতে লাগলে গলায় আটকে যায়। মায়ান ওর দিকে পানির গ্লাস তুলে দেয়, পিঠে আলতো হাতে চাপড় দেয়। নীলা সবটাই দেখছে আর ক্ষোভে ফোঁসফোঁস করছে। মায়ান চোখের কোণায় দেখলো ওকে, ধমকে বলে, তুমি যাও। তুমি এখনো যাওনি? গেট লস্ট। শেষোক্ত কথাটা জোরেই বলে ওঠে। প্রিয়তা চমকে উঠলে মায়ান ওর পিঠে হাত ঠেকিয়ে রাখে। নীলা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, তুমি আমাকে চেনো না মায়ান, ভুলে যেও না আমার ভাইকে। আমি অপমানের বদলা নেবই। যা ভাগ। নীলা চলে যেতে মায়ান হাসলো। ভয় পেয়েছ? চান্দুলালের বোন ছিল, জীবনটা নরক বানিয়ে ছেড়েছে। যেখানে যাও সেখানেই এক গীত ভালোবাসা। মেজাজ বিগড়ে গেছে আমার। মেয়েটা মনে হয় সত্যি আপনাকে ভালোবাসে। ওকে ছেড়ে আমাকে কেন বিয়ে করলেন? খুব কষ্ট হচ্ছে তাই না? আমি তো শুনেছি মেয়েরা সতীন সহ্য করতে পারে না, আর এক তুমি জেসে সতীন আনতে চাইছ। প্রিয়তা বিব্রত বোধ করলো, দৃষ্টি এলোমেলো ফেলে নাস্তার প্লেটে তাকায়। একটা খারাপের সাথে আর একটা খারাপ হয়ে যায়। খারাপদেরও অধিকার আছে ভালো কিছু পাওয়ার, সেই ভালো থেকে আমি কেন বঞ্চিত হব? প্রিয়তা তরাক চোখে তাকায়। মায়ান ওর গাল টেনে দিয়ে বলে, নাস্তা শেষ করো, বের হব আমরা। মায়ান প্রিয়তাকে নিয়ে বসুন্ধরাতে এসেছে। প্রিয়তার হাত ধরে পোশাকের শোরুমগুলো ঘুরে ঘুরে দেখছে। এদিকে প্রিয়তা হাঁসফাঁস করছে, কি করে মায়ানের চোখ ফাঁকি দিয়ে পালানো যায় সেই চিন্তায় করছে। মায়ান মেয়েদের পোশাক কেনায় অপটু দোকানদার যেটা ধরিয়ে দিচ্ছে সেটাই নেড়ে চেড়ে দেখছে। নীল রঙের ওপরে সোনালি সুতোয় কাজ করা জামাটা মায়ানের মনে ধরল। দোকানদার তা দেখে বলে ওঠে, আপুকে খুব সুন্দর লাগবে, একেবারে পরি, নিয়ে যান স্যার। প্রিয়তাকে আপু আর ওকে স্যার বলায় মায়ান ভুরুকুচ নাচিয়ে বলে, ওটা আপু আর আমি স্যার, তা কেন? নারী পুরুষের মধ্যে হয়ে গেল না বৈষম্য? সরি ভাইয়া। নো দুলাভাই ডাকো। ওইটা আপু হলে আমি তোমার দুলাভাই হই, শালা সাহেব। সরি স্যার, সরি ম্যাম। মন ছোট করে বলল দোকানদার। মায়ান ফট করে বলে, এবার ঠিক আছে। প্রিয়তার এত কিছুতে নজর নেই, ও আশপাশ দেখছে। মায়ান ওকে ডেকে বলে, এটা কেমন? হ্যাঁ ভালো, প্যাক করে দিন। না। আচমকা বলে ওঠে প্রিয়তা। মায়ান জিজ্ঞেস করে, কেন, কোনো সমস্যা? ট্রায়াল দিতাম, পরে যদি ফিট না হয়। আর এই শাড়ি পরবে, আসি, গরম লাগছে। আচ্ছা যাও, আমি বাইরে অপেক্ষা করছি। প্রিয়তা জামাটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকে পড়ে। অনেক ভেবেচিন্তে পালানোর একটা পথ পেয়েছেও। ট্রায়াল রুমের পেছনে একটা রাস্তা আছে, এতক্ষণ এটাই দেখছিল। মায়ানের চোখ ফাঁকি দিয়ে প্রিয়তা ওই রাস্তা দিয়ে পালায়। অনেকক্ষণ হয়ে গেছে, অথচ প্রিয়তার কোনো খোঁজ নেই। মায়ানের এবার সন্দেহ হয়। ট্রায়াল রুমের সামনে দাঁড়িয়ে নক করে, পাখি আছো তুমি? কোনো সারা শব্দ নেই। মায়ান এবার জোরে জোরে দরজায় নক করে। ওপাশ থেকে একটা মেয়ে খেকে ওঠে। কেড়ে অসভ্যের মতো চিৎকার করে, খালাম্মা আমার বউকে দেখেছেন? খালাম্মা হবে তোর মা? আমি কাউকে দেখিনি মানে? চোখ কোথায় থাকে আপনার? যত সব কানা কোনোর দলদাত, সময়টাই নষ্ট। মায়ান বকবক করতে করতে বেরিয়ে আসার সময় ট্রায়াল রুমের পেছনের রাস্তাটা দেখতে পায়। পাশে ওর কিনের দেয়া ড্রেসটা পরে আছে। রাগে রিরি করে ওঠে ও শরীর দুটো গালি দিয়ে বলে, এই জন্যই পাখির ডানা ঝাপটাতে হয়।
ছাড়তে হয়, খোলা ছাড়লেই পালাতে চায়। তোমাকে পাই একবার, ডানাসহ গর্দানি সেটে দেওয়া যাবে। দুই হাতে শাড়ি সামলে দৌড়াচ্ছে প্রিয়তা। ভয়ে আতঙ্কে বারবার পিছনে ফিরে তাকাচ্ছে এই বুঝি মায়ান এক্ষুনি ওকে ধরে ফেলবে। ভয়ে ভয়ে সীমানা পেরিয়ে অটো নিল। কোনো মতো বাড়ির ঠিকানা বলেই গায়ে এলিয়ে দেয়। অটোওয়ালা সন্ধিহান গলা জিজ্ঞেস করে, বাড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি? আপামনি কি বিয়ে থেকে পালালেন? লোকটার জেরা করায় প্রিয়তার জেরবার লেগে যায়। একে তো ভয়, তার উপর সরিষায় দিচ্ছে না। এতটা পথ দৌড়ে পা চলে গেছে বোধ হয়। ও চুপটি করে রইল, উত্তর না পেয়ে লোকটাও থেমে যায়। আপামনি এসে গেছি। প্রিয়তা বাড়ির আঙিনে এসে স্বস্তির শ্বাস ফেলে। দৌড়ে যেতে লাগলে অটোওয়ালাকে ডেকে বলে ভাড়া। প্রিয়তার কাছে টাকা নিয়ে অসহায় চোখে তাকায়। হাত পা হাতড়ে ছোট্ট রিংটা খুলে অটোওয়ালাকে দিয়ে দেয়। ফিরতি কোনো কথার অপেক্ষা না করে বাড়ির দিকে দৌড় লাগায়। মা, মা! প্রিয়তার ডাক শুনে রাজিয়ে দৌড়ে বাইরে বের হয়ে আসে। বিধ্বস্ত প্রিয়তাকে দেখে মেয়েকে বুকে আঁকলে ডুকরে কেঁদে ওঠে। তুই এসেছিস মা? আমি তো ভেবেছিলাম ওরা তোকে। প্রিয় মা, রাজিয়া জলদি ওকে ঘরে নিয়ে এসো। হায়দার পারলে মেয়েকে সিন্ধুকে তুলে রাখে। প্রিয়তা ভয় পেয়েছে খুব, শরীর ঝাঁকি দিয়ে উঠছে একটু পরপর। রাজিয়া সেই থেকে মেয়েকে বুকে আগলে রেখেছেন। চলো না এখান থেকে পালিয়ে যাই। কোথায় যাব? ওরা আমাদের ছাড়বে না। পাখি! কেঁপে ওঠে রাজিয়াকে আঁকড়ে ধরা প্রিয়তা। মায়ান দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওকে দেখার প্রয়োজন পড়ল না। প্রিয়তার গলার স্বর শুনেই শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল যেন। মায়ান এগিয়ে আসছে। হায়দার মায়ানের সামনে দাঁড়াতে মায়ান বিনা বাক্যে হায়দারের মাথায় বন্দুক ঠেকায়। প্রিয়তার উদ্দেশ্যে বলে, চলে এসো, নয়তো ফলাফল ভয়ঙ্কর হবে। হায়দার মায়ানের সামনে দাঁড়াতেই মায়ান বিনা বাক্যে হায়দারের মাথায় বন্দুক ঠেকায়। প্রিয়তার উদ্দেশ্যে বলে, চলে এসো, নয়তো ফলাফল ভয়ঙ্কর হবে। প্রিয়তাকে বড় অসহায় দেখালো। রাজিয়াকে ছেড়ে উঠতে চাইল ও বাধা দেয়। হায়দার ভর্ত গলায় বলে, আমার যাই হয়ে যাক মা, তুই এই গুন্ডাটার কথা কিছুতেই শুনবি না। মায়ান হেই হেই করে বলে ওঠে, সি সি শ্বশুরমশাই! একমাত্র মেয়ের জামাইকে কেউ গুন্ডা বলে? কখনো শোনেননি কানাকে কানা, খোড়াকে খোড়া বলতে নেই? পরক্ষণে কণ্ঠ কঠিন করে বন্দুকের নল কপালে চেপে ধরে। বলে, আমি যেমনই হই না কেন, আপনার মেয়ের জামাই আমি। আর আপনার কি মনে হয় আমি ওকে এখান থেকে না নিয়ে যাব? প্রয়োজনে আপনাদের দুজনকে মেরে হলেও পাখি আমার সাথে যাবে। অযথা সাহস দেখিয়ে প্রাণ খোয়ানোর কোনো মানে হয় না, তাই না পাখি? প্রিয়তা দুর্বল গলায় বলে ওঠে, আমার বাবাকে ছেড়ে দিন প্লিজ, আমার ভুল হয়ে গেছে, চলে এসো। প্রিয়তা ধীরে ধীরে এগিয়ে আসলো। রাজিয়া করুণ চোখে তাকিয়ে মুখে আঁচল চাপলেন। প্রিয়তা কাছে আসতে মায়ানকে খপ করে ধরে ফেলে। হায়দারকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আসছি শ্বশুরমশাই, চলো পাখি। মায়ান প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে আসে। অল্প একটু আসতেই প্রিয়তা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। আবার কি হলো? ওঠো, চলো বলছি। হাঁটতে পারছি না। মায়ান ওর পায়ের কাছে বসে। পা চলে গেছে দেখে চোখ গরম করে বলে, আরও পালাও। প্রিয়তা কথা বলল না। মায়ান আবারও ওকে টেনে তুলে কাঁধের ওপরে নিয়ে নেয়। একটুও সময় নষ্ট না করে দুজনে বাড়ি ফিরে আসে। হ্যাঁ ভাই, বলেন, কিছু কইবেন? গেটের সামনে গার্ড বাড়িয়ে দেয়। কেন ভাই, কোনো সমস্যা? নীলা এসেছিল আজ, এছাড়াও পাখি পালাতে চেয়েছিল। একবার যখন পালিয়েছে তখন আবার চেষ্টা করবে। আমি কোনো রিস্ক নিতে চাইছি না। কি কন ভাই, মাইয়া মানুষের এত সাহস তো ভালো কথা না, এরপর তো মাথায় চড়ে বইব। তা ঠিক বলেছিস। আচ্ছা এখন রাখ, আল্লাহ হাফেজ ভাই। মফিজ কল কাটতে মায়ান ভাবল কিছু, অতপর রুমের দিকে হাঁটা নেয়। বিনা বাক নক করেই রুমে ঢুকে দেখে প্রিয়তা রুমে নেই। মস্তিষ্ক বিগড়ে গেল ওর। নিশ্চয়ই আবার পালিয়েছে ভেবে হন্তদন্ত পায়ে গেটের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলে কিছু পরে শব্দ হয়। মায়ান চকিত হয়ে দ্রুত উল্টো পথে হাঁটা নেয়। পুলের কাছে যেতে চমকে ওঠে। প্রিয়তা আত্মহত্যা করার চেষ্টা করছে, পানিতে ঝাঁপ দিয়েছে। মায়ান দৌড়ে গিয়ে পানিতে নামে প্রিয়তাকে তুলে উপরে নিয়ে আসে। প্রিয়তা ছটফট করছে আর চেঁচিয়ে বলছে, ছাড়ুন আমাকে, মরে যেতে চাই আমি, আপনার সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মায়ানের রাগ হলো। প্রিয়তাকে টেনে তুলে পুলের পানিতে চুবিয়ে গলা চেপে ধরে রাখে। রাগে শরীর কাঁপছে। তোকে বাঁচাতে পাগল হয়ে যাচ্ছি আমি, আর তোর মরার শখ জেগেছে, ওকে ফাইন, মরে যা। প্রিয়তার পুরো মুখ পুলের পানি আর বাকি শরীর বাইরে রয়েছে। মায়ান শরীরের সব শক্তি দিয়ে প্রিয়তাকে পানিতে চেপে ধরে আছে। ও বাঁচার জন্য হাত পা ছোড়াছড়ি করছে। অল্প একটু সময়, অতপর সবকিছু নীরব। প্রিয়তা আর হাত পা ছোড়াছড়ি করছে না। ও শান্ত হতে মায়ানের টনক নড়ে।
দ্রুত প্রিয়তাকে পানি থেকে বের করে ফ্লোরে শুয়ে দিয়ে ওর মুখের দিকে এগিয়ে যায়। পাখি, এই পাখি, শিট শিট ড্যাম ইয়ার। প্রিয়তার নিঃশ্বাস চলছে না। মায়ান নিজের গালে দুটো থাপ্পড় মারে, রাগের বশে কি করে ফেললো। এখন যদি প্রিয়তা মরে যায় তখন কি হবে? পাখি, এই পাখি, আই এম সরি, রাগ চলে এসেছিল, আমি কন্ট্রোল করতে পারিনি। ড্যাম, কি করে ফেললাম, শিট। মায়ান প্রিয়তার পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করে, কাজ হলো না। অনেক সময় নিঃশ্বাস আটকে থাকে। মায়ান প্রিয়তার নাক চেপে ধরে মুখটা হা করে মুখ লাগিয়ে অক্সিজেন দিতে লাগলো, সিপিআর বলে যাকে। একটু পরপর সিপিআর দিচ্ছে আর প্রিয়তাকে ডাকছে। ওর গালে হাত দিয়ে আলতো করে থাপ্পড় দেয়, একবার পা মালিশ করে তো আবার হাত মালিশ করে। সবিশেষ পিঠে নিয়ে ঘোরায়। প্রিয়তার হুঁশ ফিরল, ওকে বসিয়ে দিতেই মায়ানের গায়ের ওপর ঢলে পড়ে বমি করে দেয়। মায়ান চুপচাপ সহ্য করে নিল। আতঙ্কে মুখটা শুকিয়ে গিয়েছিল ওর। প্রিয়তার চোখ মেলে দেখে স্বস্তি পেল ওর। আলতো হাতে গাল স্পর্শ করে জিজ্ঞেস করে, ঠিক আছো? প্রিয়তা কথা বলল না। মায়ানের কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলে। মায়ান ওকে নিয়ে ওয়াশরুমে ঢোকে। মায়ানের বাড়িতে ও ব্যথিত আর গার্ডরা ছাড়া অন্য কোনো মহিলা কর্মী নেই, তাই ওই প্রিয়তাকে পরিষ্কার করে পোশাক পাল্টে দেয়। গোসল শেষ করে প্রিয়তাকে নিয়ে এসে বেডে শুয়ে দেয়। পুরোটা সময় প্রিয়তা অচেতন ছিল। মায়ান ওর গায়ের ওপরে মোটা কম্বল চাপা দিয়ে ড্রয়িং রুমে আসে। বমি করেছে, এখন কিছু খাওয়া প্রয়োজন। আর এমনিতেই রাত হয়ে গেছে। মায়ান নিজেই বাইরে বাইরে খায়, রান্নার ধারে কাছেও যায়নি কখনো, কিন্তু আজ নিরুপায় হয়ে রান্না বসে ইউটিউব দেখে দেখে কিছু একটা রান্না করলো। না খিচুড়ি না ভাত, ও যে কী রান্না করেছে হয়তো নিজেও জানে না। প্রিয়তাকে খাওয়ানোর আগে একবার চেষ্টা করে নিল, মন্দ না, চলবে বলা চলে। প্রিয়তা তখনও ঘুম। মায়ান ডাকল ওকে, পাখি ওঠো, খেয়ে নেবে। প্রিয়তার পায়ে ওর হাত লাগতেই ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল। মায়ান খেয়াল করলো তখন ওর পা চলে গিয়েছিল। এরপর আর ঔষধ লাগানো হয়নি। ও খাবার রেখে ডট থেকে বার্ন ক্রিম বের করে, অপটু হাতে ক্রিমটা পায়ে লাগিয়ে দেয়। মায়ান এসব কেন করছে জানে না। প্রিয়তার কাছে ও ঋণী, এই ঋণ শোধ করতেই ও প্রিয়তাকে বাঁচাচ্ছে। মায়ান জানে চান্দুলাল আজ হোক কাল হোক প্রিয়তাকে মেরে ফেলবে, মায়ান সেটা হতে দিবে না। কিন্তু এখন যেগুলো হচ্ছে, মায়ানের প্রিয়তার প্রতি যত্ন নেয়, এগুলো কি কৃতজ্ঞতা, না মায়ান প্রিয়তার রূপে বেঁচে থাকার একটা কারণ পেয়েছে? মায়ান প্রিয়তাকে ভালোবাসে না, প্রিয়তাও বাসে না, তাতে কি, ওরা বিবাহিত। প্রিয়তা মায়ানের স্ত্রী, এতটুকুই যথেষ্ট মায়ানের প্রিয়তাকে আটকে রাখার জন্য। হ্যাঁ, মায়ান আটকে রাখবে ওকে, এতে প্রিয়তাও বেঁচে থাকবে, সুরক্ষিত থাকবে, আর মায়ানও ওর টানে ঘরে ফিরবে। অসুস্থ প্রিয়তাকে যত্ন নিয়ে খাওয়ালো মায়ান, মুখ মুছিয়ে দিয়ে পুনরায় শুয়ে দিল। মফিজ ফোন করেছে। মায়ান রাগ নিয়ে মফিজ কল রিসিভ করে ব্যালকনিতে আসে। ভাই চুপ শালা, তোর বুদ্ধিতে আজকে বউটাকে মেরেই ফেলতাম। আমি আবার কি করলাম? নাটক কম করো প্রিয়, তুই আমাকে বুদ্ধি দিসনি বউকে মাথায় না তুললে একটা শিক্ষা দিতে। শালা, তোর শিক্ষা দেওয়ার ঠেলায় এখনই বউ খুনের দায়ে জেলে যেতে হতো। কি কন ভাই, আমি আবার এমন কিছু কই করলাম? আর শিক্ষা দেওয়া মানে কি মাইরা ফেলাইল নাকি? সে যাই হোক, আবার কল করেছিস কেন? মফিজ লাজুক গলায় বলে, আমার বউয়ের তো বাচ্চা হইব ভাই, সবার আগে খবরটা আপনারই দিলাম। কি বলিস, তোর বউ না তোর সাথে খালি ঝগড়া করে? তাহলে এইসব হইল কবে? কি কর না ভাই, রাত আসতে আসতে কি আর ঝগড়া থাকে? সব তো ভালোবাসা হইয়া জায়গা, আর অহন তো বাচ্চা হইব। বউটা আর রাগারাগি করবো না, বাচ্চা থাকলে ঘর ভরা ভরা লাগে। আগে বউ খালি বাপের বাড়ি যাইতে চাইছে, এখন আর সে কথা মুখে আনবে না, তাই নাকি? হ্যাঁ ভাই, আগে তো আমি সময় দিতে পারতাম না, তো বউরা করতো, বউ বাপের বাড়ি যাওয়ার হুমকি দিত। এখন তো বাচ্চা হইলে বাচ্চা লইয়া থাকবো। আচ্ছা, তোর বউয়ের খেয়াল রাখিস, কোনো প্রয়োজন হলে বলিস। আচ্ছা ভাই। মায়ান আবারও কিছু ভাবলো। ও মস্তিষ্কে গেঁথে গেল বউকে আটকে রাখার জন্য শুধু বিয়েই নয়, বাচ্চা হওয়াটা জরুরি। একবার বাচ্চা হয়ে গেলে প্রিয়তাও নিশ্চয়ই আর পালাতে চাইবে না। পরক্ষণে মায়ান নিজেকে শাসালো, কিসব ভাবছে ও? প্রিয়তাকে আটকে রাখতে গিয়ে মাথাটা নষ্ট হয়ে গেল। কিসব খেয়াল আসবে? আসলে সব দোষ মফিজের। ও ফোন বন্ধ করে রাখলো। মফিজের সাথে আজকে আর কোনো কথা বলবে না ও। ফোন পকেটে ভরে রুমে আসে। প্রিয়তা ঘুমিয়ে আছে জড়সড় গুটিসুটি হয়ে, সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে। মায়ান মুচকি হেসে আলো নিভিয়ে ওর পাশে শুয়ে পড়ে। ওর মধ্যে বিন্দুমাত্র জড়তা নেই, সব কিছুই যেন কত নর্মাল। টান হয়ে শুয়ে থাকতে থাকতে কিছু একটা ভাবছে। ওইভাবে একটা সময় ঘুমিয়ে পড়ে। চোখে অন্ধকার নামতেই স্বপ্নেরা আলো জ্বেলে দিল যেন।
একটা হাসি খুশি পরিবার, মায়ান, প্রিয়তা আর ওদের ছোট্ট একটা পুচকে। মায়ান বাচ্চাটাকে কোলে নিয়ে প্রিয়তার হাত ধরে হাঁটছে। প্রিয়তার শাড়ি পরেছে, খোলা চুল বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। বাচ্চাটা খিলখিল করে হেসে মায়ের চুল নিয়ে খেলছে। তা দেখে প্রিয়তা ভারী রাগ দেখালো। বাচ্চাটা ভয় পেল না, উল্টো অভিযোগ করলো মায়ানের কাছে। মায়ান সাপোসের মতো ভয় পেল প্রিয়তাকে। বাচ্চাটি আরো জোরে জোরে হেসে ওঠে। চোখে মুখে রোদ লাগতেই প্রিয়তা আঁচল দিয়ে বাবা ছেলেকে ঢেকে দেয়। তারপর আর একটু, কিন্তু না, গায়ের উপরে ভারী কিছু অনুভব হতে মায়ানের ঘুম ভেঙে যায়। তরাক চোখে তাকাতেই বুঝলে এতক্ষণও স্বপ্ন দেখছিল। কিন্তু ওর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কেন? মনে হচ্ছে বুকে কেউ উত্তপ্ত পাথর রেখে দিয়েছে। মায়ান তাড়াতাড়ি আলো জ্বালায়, দেখে প্রিয়তা গড়িয়ে ওর বুকে আশ্রয় নিয়েছে। ঠোঁট নাড়িয়ে কিছু বলছে, কিন্তু কথা বোঝা যাচ্ছে না। মায়ান এগিয়ে এলো ওর দিকে, গালে আঙ্গুল রেখে ডাকলো, প্রিয় পাখি, কি হয়েছে? মায়ান উষ্ণতা অনুভব করলো। প্রিয়তার শরীর উত্তপ্ত হয়ে আছে। পুলের পানিতে নামার ফল এটা। জ্বরের তাপে কাতরাচ্ছে এখন। মায়ান বিপদে পড়ল। রাত অনেক হয়েছে, এখন ডক্টর কোথায় পাবে ও? মায়ান প্রিয়তার শিউরে বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। এইটুকু জ্বরেই মেয়েটা কাহিল হয়ে পড়েছে। এই সেবা যত্ন কারোর জন্য চিন্তা করা মায়ানের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। মন্দ না, বেশ ভালোই লাগছে। নিজেকে দায়িত্ববান মনে হচ্ছে যেন। পাখি, মুখ খোলো, ওষুধ খেতে হবে। ওষুধের নাম শুনে প্রিয়তা মুখ বিকৃত করলো। ওর মুখভঙ্গি দেখে না চাইতো মায়ান ফিক করে হেসে ফেলল। প্রিয়তা আধো খোলা চোখে তাকায়। মায়ানের হাসি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি দেখো? তুমি কে? আমার বাবা মা কোথায়? জ্বরের মধ্যেও মেয়েটা মায়ানের রাগ বাড়িয়ে দিল। এ তো দেখে সজ্ঞানে মায়ানকে দিব্যি ভুলে যায়। আমি ওর হাজব্যান্ড। কালকে থেকে তোমার বাদাম খাওয়া শুরু। দুনিয়াতে এত মানুষ থাকতে তোমার আমাকেই ভুলতে হবে? হাজব্যান্ড? বিয়ে কবে হলো আমার? 3 দিন আগে। আমি তোমাকে চিনি না। কিন্তু আমি তো তোমাকে চিনি। এখন কথা কম বলে চুপ করে ভালো মেয়ের মতো ওষুধ খেয়ে নাও। তেতো ওষুধ আমি খাই না। প্রিয়তা মুখ ঘুরিয়ে নিল। মায়ান বুক ভরে শ্বাস নিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এখন আবার ঔষধ খাওয়ানোর জন্য জোর করতে হবে। উঠে প্রিয়তার মাথার কাছে বসে। ওকে তুলে বেডের সাথে হেলান দিয়ে বসে ওষুধ দেখে বলে, আ করো না। দেখো প্রিয় পাখি, জ্বালিও না। খাবো না আমি, দূরে সরো। মায়ান বিরক্ত হলো। এগিয়ে গিয়ে প্রিয়তাকে বেডের সাথে চেপে ধরে জোর করে ওষুধ খাইয়ে দেয়। প্রিয়তা মুখ বিকৃত করে ওষুধ উগলে দেবে কি, আচমকায় মায়ানোর ঠোঁট চেপে ধরে। প্রিয়তার নরম ঠোঁটের মায়ানের রুক্ষ ঠোঁটের ঘর্ষণ ব্যথাতুর লাগলো প্রিয়তার কাছে। দম আটকে আসছে। দম নেওয়ার তাড়নায় পানি ছাড়ে ওষুধ গিলে ফেলল ও। মায়ানকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলে মায়ানোর হাত দুটো বেডের উপরের দিকে তুলে চেপে ধরে রাখে। দুজনের মধ্যে 1 ইঞ্চি জায়গাও নেই। প্রিয়তার শরীরের সঙ্গে মায়ানের শরীর যেন মিশে আছে। দুজনের নিঃশ্বাসের ওঠানামার গতি এক। মায়ান ধীরে ধীরে প্রিয়তাকে ছেড়ে দিল। প্রিয়তার মুখের দিকে তাকাতেই দেখে প্রিয়তা চোখ বুজে বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। ঠোঁট জোড়া লাল হয়ে গেছে। মায়ান একটু রূঢ়ভাবেই প্রিয়তার ঠোঁট ছুঁয়েছে ভেবে খারাপ লাগলো। জ্বরের ঘোরে মেয়েটার সাথে এমনটা করা একদম উচিত হয়নি। বেশ কিছুক্ষণ পরে প্রিয়তা পিট করে তাকায়। মায়ান ধীর গলায় বলে, সরি। ওর হাত দুটো মায়ানের বন্ধন থেকে মুক্ত হতেই প্রিয়তা আকস্মিক মায়ানের গলা জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায়। মায়ান হতবাক। প্রিয়তা অল্প বিরতি দিয়ে মায়ানের মুখের দিকে তাকায়। মায়ানের হতবিহ্বল মুখটা দেখে আবার গভীরভাবে ওর ঠোঁটে স্পর্শ করে। মায়ানের ধৈর্যের বাঁধ ভাঙল। এতক্ষণ অপরাধবোধ থাকলে এখন আর নেই। প্রিয়তার প্রতি তীব্র আকর্ষণ ওকে তাড়া করলো। মায়ান লড়াই করলো না। বিনা বাক্যে হার মেনে নিয়ে প্রিয়তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। এর পরিণতি কি হবে, প্রিয়তা কি ভাববে, এত কিছু মাথায় নেই মায়ানের। আপাতত এই মুহূর্তটাকেও নষ্ট করতে চাইছে না। আর যাই হোক না কেন, প্রিয়তাকে ও কখনোই ছাড়বে না, আর না প্রিয়তাকে ছাড়তে দেবে। আজ হোক কাল হোক সম্পর্কটাকে মানিয়ে নিতেই হতো। এখনই কেন নয়। মানের ভিতর বিবেক বোধ নেই, অথচ ওর ভিতরটা অধিকার বোধে পরিপূর্ণ। মফিজের কথাগুলো, তারপর ওই স্বপ্নটা ওর ওপরে খুব প্রভাব ফেলেছে। ক্ষতি কি যদি ওরও একটা হাসি খুশি সংসার হয়। মায়ান তো সংসার ভালোবাসা কি জানে না। এক প্রিয়তার মাধ্যমে যদি সেসব জীবনে আসুক, খুব করে আসুক। আজকের সকালটা অন্যরকম শুরু হলো। মায়ানের ঘুম ভাঙতেই প্রিয়তাকে ওর নগ্ন বুকের ওপর পেল। কপালে হাত রেখে চেক করে না, এখন জ্বর নেই।
চোখের ওপর থেকে বেবি হেয়ারগুলো সরাতেই প্রিয়তার সম্পূর্ণ মুখ দৃশ্যমান হয়। জানালার স্বচ্ছ কাঁচ ভেদ করে এক সিলতে রোদ প্রিয়তার মুখের ওপরে পড়তে ও চোখ মুখ কুঁচকে ফেলে। তা দেখে মায়ের নিঃশব্দে হেসে চাদর দিয়ে ঢেকে দেয় ওকে। বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু খায়। এক রাতের ব্যবধানে মেয়েটার উপরে মায়ানের সাংঘাতিক মায়া জন্মেছে। এই যে এখন বুকে জড়িয়ে নিয়ে আসে, বুকটা যেন শান্তিতে ভরে আছে। এত শান্তি তো এর আগে কখনো মায়ান অনুভব করেনি। কালকে রাতে প্রিয়তা মায়ানের সাথে কত কথা বলেছে, মায়ান শুনেছে সব। প্রিয়তাকে একটা বাচ্চা মনে হচ্ছিল তখন। প্রিয়তার বলা প্রতিটি কথা এখন ওর কানে বাজছে। ফ্ল্যাশব্যাক। প্রেমময় মুহূর্ত অতিবাহিত করে প্রিয়তা মায়ানের বুকের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। মায়ান তখন ওর চুলে বিলি কেটে দিচ্ছে। এমন সময় প্রিয়তা নরম গলে ডেকে ওঠে, মায়ান বলো প্রিয় পাখি, আপনি জানেন আমি কখনো প্রেমে জড়াইনি। মা বলতো প্রেম হারাম, হারামের শান্তি নেই, জীবনে শান্তি আসে একটি হালাল সম্পর্কে। সেই থেকে আমি মায়ের প্রতিটি কথা শুনতাম বিয়ে শাদী নিয়ে। মা সবসময় আমাকে বোঝাতো যেন আমি কখনো বিপথে না যাই। আমার বাবা মায়ের পারিবারিক বিয়ে, ওরা কত সুখে আছে, আমি কখনো ওদের মধ্যে ঝগড়া দেখিনি। সবসময় ভালোবাসা দেখেছি। আমিও বাবা মায়ের মতো সংসারময় ভালোবাসাময় সংসার চাইতাম। কেউ আমাকে ভালোবাসবে, আমি যত্ন করে তার জন্য রান্না করব, তার বাড়ি ফেরার অপেক্ষা করে রাত জেগে বসে থাকব। আমার বিয়ে নিয়ে কত ইচ্ছে ছিল, ধুমধাম করে আমার বিয়ে হবে, খুব সাজবো সেদিন একদম রানীর মতো। তারপর জামের হাত ধরে তার সঙ্গে আমার নতুন বাড়িতে আসব। আমার একটা ভরা সংসার হবে। বাসরাতে আমি তার সাথে অনেক গল্প করব। আমার ইচ্ছে, আমার স্বপ্নের কথা বলবো। আমি সবসময় একজন ভালো স্ত্রী আর মা হতে চেয়েছি, একদম আমার মায়ের মতো। মা আমার জন্য নিজের শখের চাকরি ছেড়েছে। আমাকে মানুষ করতে, দেখভাল করতে অসুবিধা যেন না হয় সেই জন্য আমিও আমার সন্তানের জন্য বেস্ট মা হতেই চাই। কিন্তু কই, তার কিছুই তো হলো না। আমার জীবনটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এমন জীবন তো আমি চাইনি। আমি একটা সুস্থ সুন্দর জীবন চেয়েছিলাম। আমি প্রিয়তার বলতে পারে না, কথা জড়িয়ে আসে ওর। মায়ান আস্তে করে জড়িয়ে ধরলো ওকে, সায় দিয়ে বলে, সব হবে পাখি, আমাকে একটু সময় দাও। আমি ভালোবাসা কি জানি, কখনো কেউ আমাকে ভালোবাসেনি, আমিও কখনো কাউকে ভালোবাসিনি। বাবা মা কাকে বলে, কেমন হয় আমি জানি না। আমি আমার ভাঙাচোরা জীবনে তোমাকে পেয়েছি, জীবনের মানে খুঁজে পেয়েছি আমি। আমাকে একটু সময় দাও, আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ, আমাকে একটু ভালোবেসো। আমি পুরো পৃথিবীর সুখ তোমার আঁচলে নিয়ে এসে দেব, আই প্রমিস। কথাগুলো মনে পড়তে মায়ান মনকে দৃঢ় করে প্রিয়তার কাছে একজন খুব ভালো স্বামী হয়ে দেখাবে ও। প্রিয়তার ভরসা স্থল হয়ে উঠবে। প্রিয়তা একদিন ওকে ভালোবাসবে, মন থেকে মেনে নিবে। ওই দিন মায়ানও নিজেকে ভেঙে নতুন করে গড়বে শুধুমাত্র প্রিয়তার জন্য। প্রিয়তা নড়ে উঠতে মায়ান তাকায় ওর দিকে। প্রিয়তার চোখ মেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে দেখে চমকে ওঠে। মায়ানকে ঠেলে দূরে সরিয়ে দেয়, বুক অব্দি চাদর চেনে নিয়ে আহত গলে জিজ্ঞাসা, কেন আমার সাথে এত বড় অন্যায় কেন করলেন? আমার সম্ভ্রম নষ্ট করাই ছিল, তাহলে আগেই করতেন, তারপর মেরে ফেলতেন, তাহলেই তো আমাকে এভাবে কষ্ট পেতে হতো না। মায়ান আজ করেছিল, এমন কিছু হবে। সত্যি সত্যি এবার মায়ান প্রিয়তাকে বাদাম খাওয়াবে। এত বড় মেয়ের স্মৃতিশক্তি হাঁটুর গোড়ায় একদম। মায়ান ঝেড়ে ওঠে। অতর্কিতে প্রিয়তার দুর্বল ধাক্কায় পড়ে গিয়েছিল। উঠে প্রিয়তার দিকে এসে চাদর সমেত ওকে কোলে তুলে নেয়। আই এম ইউর হাজব্যান্ড, আমার অধিকার আছে তোমার ওপর। সবচেয়ে বড় কথা, আমি জোর করিনি তোমায়, তুমি সম্মতি দিয়েছ। ইভেন আমি তোমার নয়, বরং তুমি আমার শ্লীলতাহানি করেছ। হিসেব মতো তোমার নয়, আমার কান্নাকাটি করা উচিত। নেহাত নিজের বউয়ের জন্য নিজেকে সামলে রেখেছে, আমি তো তোমারই, তাই না? এখন মাথা খারাপ করো না, এমনিতেই শরীর দুর্বল, জ্বর বাঁধিয়ে কম কষ্ট দাওনি আমায়। এখন চেঁচামেচি করে নিজের আর আমার কষ্ট বাড়িও না। এরপর দেখা যাবে রাগ উঠে গেলে উল্টাপাল্টা কিছু করে ফেললাম, এতে তোমারই ক্ষতি হবে, যেটা আমি চাইছি না। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলে, আমি অসুস্থ ছিলাম। এরপরে বলবেন আপনি সুযোগ নেননি, নিজের বউয়ের সুযোগ নেব না তো অন্যের বউয়ের সুযোগ নেব? দেখো প্রিয় পাখি, আমাকে যত দ্রুত মেনে নিবে ততই ভালো। এমন তো নয় তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে। কালকে রাতের পর তো প্রশ্নই আসে না। এখন তুমি শুধু আমার সাথেই তোমাকে থাকতে হবে, ব্যাস। আমাকে মেরে ফেলবেন কবে? কালকে রাতেই তো মারলাম, মানে কেন বিড়াল? প্রিয়তা চোখ বড় বড় করে তাকালো। মায়ান পাত্তা দিল না। প্রিয়তার মুখ বন্ধ করে দুটো অপশন, ভয় দেখানো নয়তো লজ্জা দেওয়া।
মায়ান এবার দ্বিতীয় অপশনটাই বেছে নিয়েছে। মায়ান ওকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। ঝর্ণা ছেড়ে দিতেই প্রিয়তার টনক নড়ে। দ্রুত সরে আসতে চাইলে মায়ান ওকে দেয়ালে ঠেস দিয়ে আটকে দেয়। শান্ত কণ্ঠে বলে, একটা কান খুলে শুনে রাখো পাখি, আমাকে ছেড়ে যাওয়ার কথা যদি কখনো মাথাতে এনো না। আর এই যে তোমার মনে হয় আমি তোমাকে মেরে ফেলতে বিয়ে করেছি, এটা তোমার ভুল ধারণা। তোমাকে মারার হলে তোমাকে বিয়ে করার প্রয়োজন হতো না আমার, আর না রাত জেগে তোমার সেবা করতাম। তাহলে এসব কেন করছেন আপনি? এমন তো নয় আপনি আমাকে ভালোবাসেন। তাহলে ভালোবাসা কেমন হয় আমি জানি না, কেউ আমাকে কখনো ভালোবাসেনি, আর না আমি আমার বাবা মাকে কখনো দেখেছি, তাদের কথা আমার মনে পড়ে না। তাহলে তুমি বলো, এইসব ভালোবাসা ন্যায় অন্যায়ের শিক্ষা আমাকে কে দিত? প্রিয়তার মায়ানের উপর দয়া হলো। সত্যি তো বাবা মা হীনা একটা ছেলে সমাজের খারাপ লোকের পাল্লায় পড়লে কি ভালো থাকা সম্ভব হয়? প্রিয়তা শুনেছে চান্দুলাল এইসব অনাথ বাচ্চাদের দিয়ে গ্যাংকে সামিল করে, ওদের দিকে অপরাধ করে, ওদের দিয়ে। মায়ানও সেই দলেরই একজন ভুক্তভোগী। কিন্তু এখন প্রিয়তা কি করবে? মায়ান একটা কথা ঠিক বলেছে, মায়ানের থেকে পালিয়ে গেলেও প্রিয়তা পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। ভালোবাসা না থাকলে এটা তো মিথ্যে হয়ে যায় না। মায়ান প্রিয়তার স্বামী। ইস, এত এত দ্বিধা কেন মনে? মায়ান একটা গুন্ডা সেই জন্য? আচ্ছা, প্রিয়তা কি চেষ্টা করলে মায়ানকে ভালো করতে পারে না? একটু চেষ্টা করলে কি ক্ষতি? আসসালামু আলাইকুম। গল্পটা অনেক ভালো। এটা দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় অধ্যায়। আশা করি তৃতীয় অধ্যায়ে সবারই মিল হবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম। অনেক ভালো থাকবেন।